11 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে আসার পর পাণ্ডবেরা নিজেদের মাতৃভূমি হস্তিনাপুরে ফিরে এলো। কিন্তু যুধিষ্ঠির এবং অর্জুন এই কথা জানতেন না যে ওদের মাতৃভূমি রণভূমিতে পরিণত হয়েছিল। ওদের অনুজ দুর্যোধন এবং দুঃশাসনের মগজ তথা হৃদয়ে শত্রুতার ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছিল। ওদের মনে ঈর্ষা, লোভ আর স্বার্থের বিষ প্রবেশ করিয়ে দিয়েছিল ওদের মামা শকুনি। পুরো 12 না ভাগ্নে না, হস্তিনাপুর শুধু তোমারই। ত্রিশঙ্কুর মতো অবস্থা হয়েছিল পিতামহ ভীষ্মের। একদিকে কৌরব আর অন্যদিকে পাণ্ডব। কেন্দ্রে সংকটময় অবস্থায় ছিল ওনার হস্তিনাপুর। কিন্তু সময়ের চক্রকে কে আটকাতে পেরেছে? পুত্র দুর্যোধন হস্তিনাপুরের সুরক্ষা আর সুখ সমৃদ্ধি, তার সমস্ত দায়িত্ব আমার কাঁধের ওপর। এর মলিন মুখকে আর মুমূর্ষু করো না। পাণ্ডবেরা শর্ত অনুযায়ী 13 বছর অজ্ঞাতবাসে সময় কাটিয়েছে। এখন সময় এসেছে তোমার কর্তব্য পালন করার। না ভাগ্নে না, পাশা খেলায় পড়া দান আর মুখ থেকে বেরোনো শব্দ অমূল্য হয়ে থাকে। আবেগের বশবর্তী হয়ে হাতের সময় নষ্ট করো না পুত্র। হস্তিনাপুরের সিংহাসনে তোমার জন্মগত অধিকার শুধু তোমার। বুঝতে পারছো তো? আমি তো বুঝতে পারছি মামা বাবু, কিন্তু এই যে পিতামহ এই কথাটাকে বুঝতে চাইছেন না। পিতামহ আমার বচন মধুর না হলেও এটা ধ্রুব সত্য। অর্জুন, হস্তিনাপুরের সিংহাসন তো দূরের কথা, হস্তিনাপুরের ভূমিতে পা রাখারও তোমাদের কোনো অধিকার নেই। দুর্যোধন, হস্তিনাপুরের ওপর শুধু পাণ্ডবদের অধিকার রয়েছে, শুধু পাণ্ডবদের। পুরো 12। পিতামহ, আপনার প্রিয় অর্জুনকে স্মরণ করিয়ে দিন। 13 বছর পূর্বে পাশার বাজিতে শুধুমাত্র হস্তিনাপুরই নয়, নিজের বিবাহিত স্ত্রীকেও হারিয়ে ফেলেছিল। আমার জ্যেষ্ঠ ভ্রাতার জঙ্ঘায় আসন গ্রহণ করানোর জন্য যখন দ্রৌপদীকে কেস ধরে টানতে টানতে এই রাজ দরবারে নিয়ে আসা হয়েছিল, সেইখানে আপনাদের ভিখারির মতন দশা হয়েছিল। মনে হচ্ছে আপনারা সেই স্মৃতি এখন ভুলে গেছেন হয়তো। দুর্যোধন, তুমি তো এরকম পাষাণ হৃদয় ছিলে না। এটা অবশ্যই কোনো অসৎ চিন্তাধারা সম্পন্ন মানুষের সংস্পর্শে এসেই হয়েছে। তোমরা দুজন আমার অনুজ, আমার প্রিয়। নিজেদের মধ্যে অশান্তি করা মোটেই সমীচীন হবে না। আমি করজোড়ে তোমাদের কাছে বিনতি করছি, হস্তিনাপুরের এই 5টি গ্রাম আমাদের ফিরিয়ে দাও। আপনি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি যে এখনই এই মুহূর্তে আপনার চরণ যুগল বাইরের দিশায় নিয়ে যান, অন্যথা পাণ্ডবদের মৃত্যুর পরে 5 জন শ্মশান যাত্রীও পাবেন না। দুর্যোধন! অর্জুন তো রেগে গেল বাবা, এবার কি হবে? এখন যুদ্ধ হবে, যুদ্ধ, মহাযুদ্ধ। তুমি তোমার সীমা লঙ্ঘন করে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। না অর্জুন না, নিজের ক্রোধকে সংযত করো। না ভ্রাতাশ্রী, না, এই সময় সংযম রাখার নয়, আক্রমণ করার। আপনি শুধু আমায় অনুমতি দিন। শোনো, দ্রোণাচার্যর প্রিয় শিষ্য অর্জুন, তুমি তোমার এই বাণ আর এই ভ্রাতাদের নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? তোমার মৃত্যু তো অবশ্যম্ভাবী, নিশ্চিত। অহংকারে তোমাদের বুদ্ধি বিনষ্ট হয়েছে, বিনাশকালে বুদ্ধি ভ্রষ্ট। যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ! তারপর হস্তিনাপুরের মাটিতে কঠোরতার বীজ পোঁতা হলো আর শত্রুতার ফসল কাটা হলো। অথঃ শ্রী মহাভারত কথা। বাবা, কথাটা বলেই নি। হ্যাঁ চলো, যেটা তোমার ইচ্ছে। আসলে বিয়েটা তো তোমারই না। হ্যালো, হ্যাঁ বলুন, আমি মুথু বলছি। সরি, আমি আপনার ফোন ধরতে পারিনি, আমার শো চলছিল। হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব, অবশ্যই যাব। আরে দাদা, আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছি,
কেন শুয়ে যাব না? আমরা সময় মতো পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। ব্যাস আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার শিল্পীদের জন্য থাকা খাওয়া আর শোয়ার ব্যবস্থাটা একটু ভালো করে দেবেন। ওকে, ঠিক আছে দাদা, নমস্কার নমস্কার, ঠিক আছে। আরে দিবাকর বাবু, নমস্কার। নমস্কার নমস্কার। আপনি আমাকে চেনেন? আরে আপনাকে কে না চেনে, আপনি এখানকার একজন নামি দামি জমিদার। সে তো খুব ভালো কথা। আমি আপনাদের নাটক দেখলাম, খুব ভালো লাগলো। এই প্রথমবার রঙ্গমঞ্চে আমি মহাভারতের এই নাট্যরূপ দেখলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আমার শিল্পীরা সত্যিই ভালো করছে। বলুন আপনার জন্য কি করতে পারি, কি সেবা করব আপনার জন্য? এই হলো আমার মেয়ে শালিনী। নমস্কার। পরশু ওর বিয়ে। এটা খুব আনন্দের খবর। আর এই আনন্দটাকেই দ্বিগুণ করতে আমি চাই আপনি আপনার দলকে নিয়ে এই বিয়েতে আসুন আর এই নাটকের একটা অংশ দেখান। বিয়েতে মহাভারত? কি কোনো অসুবিধা আছে? না না, এতে কোনো সমস্যার কিছু নেই। তাহলে? দেখুন দিবাকর বাবু, আমরা তো শিল্পী, আর লোকেরা আমাদের যেখানে ডাকে আমরা চলে যাই। আসলে বিয়েতে সঙ্গীত সন্ধ্যা বা ডিজে এই সমস্ত প্রোগ্রাম হয়। মহাভারতের কথা শুনে আমি একটু আশ্চর্যই হয়েছি। দেখুন, আমি জমিতে জুড়ে থাকা জমিদার, সংস্কৃতি আমার অত্যন্ত প্রিয়। যাই হোক, টাকা পয়সার কথাটা বলিনি। দেখুন, ট্রাভেলিং নিয়ে আমরা 2 লক্ষ টাকা চার্জ করি, বাকিটা আপনি যেটা ভালো বুঝবেন আমাদের দেবেন। চলুন, ঠিক আছে, ওই কথাই রইল। আমি সন্ধ্যাবেলা আপনাদের গেস্ট হাউসে 25,000 টাকা অগ্রিম পাঠিয়ে দেবো। তাহলে আসি। নমস্কার। চলো মা। হ্যাঁ সঞ্জীব, আরে দারুণ খবর আছে। আরে এখানকার জমিদার দিবাকর বাবু আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমরা আরেকটা শো পেয়ে গেছি, দারুণ খবর। আর ওখানে সবাই ঠিকঠাক আছে তো? দেখো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, এইসব কাজ আমার দ্বারা হবে না। আর হ্যাঁ, আজ রাতেই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে আটকানোর চেষ্টা করো না, না হলে আমি তোমার মুখোশ টেনে খুলে দেব। তাতে যদি আমি শাস্তিও পাই তাও ভালো, আমি মেনে নিতে রাজি, বুঝলে? বুঝে গেলাম। তোমার মতন গুণী অভিনেতাকে তো আমি হারাতে চাইছিলাম না, কিন্তু কি করব, সময়কে কে আটকে রেখেছে। মানেটা কি তোমার? দুর্যোধনকে বধ এমনিতে তো ভীম করেছিল, কিন্তু আফসোস, কিন্তু এই কাজটা আমাকেই করতে হবে। এই শোন, লাশটাকে ব্যবস্থা কর। পুরো 12 ভাগ্নে, আমার পাশা আমার দিকে তাকিয়ে বলে দিচ্ছে যে পাণ্ডবদের সমস্ত ধন সম্পত্তির ওপর এখন শুধু তোমারই অধিকার হবে। মামা শ্রী, আমাদের ভ্রাতা পাণ্ডব নির্ধন হয়ে গেছে। এমন মনে হচ্ছে যে বাজিতে লাগানোর মতো ওদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এর পরেও যদি তোমরা খেলতে চাও, তাহলে বাজি কাকে রাখবে, নিজেকে না ইন্দ্রপ্রস্থকে? দুঃশাসন, যদি তুমি ইন্দ্রপ্রস্থের উল্লেখ করো তাহলে পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। বল প্রয়োগ আমরাও ভালোভাবে করতে জানি অর্জুন। শান্ত হও ভাগ্নে, শান্ত। ক্রোধ শুধু বুদ্ধিকে ভ্রষ্টই করতে পারে। পাণ্ডবেরা পরিস্থিতির কারণে বিচলিত হয়ে গেছে, এদের ক্ষমা করে দাও। যুধিষ্ঠির পুত্র, যদি তুমি এই পাশার খেলা ছেড়ে চলে যেতে চাও তাহলে তুমি অবশ্যই যেতে পারো, কিন্তু যদি তুমি হেরে যাওয়া রাজপাটকে পুনরায় ফিরে পেতে চাও তো তুমি ইন্দ্রপ্রস্থকে বাজিতে রাখতে পারো। মাত্র 1 দান খেললেই সমস্ত সাম্রাজ্য আবার তোমাদেরই হয়ে যাবে। না ভ্রাতাশ্রী, না, ইন্দ্রপ্রস্থকে আমরা কখনোই সমর্পিত করতে পারি না। আমাদের কাছে কোনো বিকল্প পথ তো নেই অনুজ। আমাদের অধিকার আর আমাদের ধন সম্পত্তি পুনরায় ফিরে পেতে হলে আমাদের আরো 1 দান খেলতে হবে। এই পাশা খেলা পুনরায় আরম্ভ করা হোক। এইবার বাজিতে কি লাগাবে পুত্র যুধিষ্ঠির? বাজিতে বাজিতে আমি ইন্দ্রপ্রস্থকে রাখছি। এই গয়নার ওজনগুলো কত বেশি! সমস্ত অনুষ্ঠান শেষ হওয়া অবধি আমি এত ওজন কি করে বইবো? দিদি, বিয়ে হবে তো, আর এগুলো তো সহ্য করতেই হবে। আর এমনিও আজ একটা দিনেরই তো ব্যাপার,
যখন তোর বিয়ে হয়ে যাবে না তখন এই গয়নাগুলো আমায় দিয়ে দিস। আচ্ছা, আমি এইগুলোর ওজন সহ্য করতে পারবো। পুরো 12 আমরা জিতেছি ভাগ্নে। ইন্দ্রপ্রস্থ গেল। এবার আপনি কিসে বাজি ধরবেন ভ্রাতা? দ্রৌপদীকে? দুঃশাসন! তোর ফোন বাজছে। হ্যালো, ক্যাটারার? হ্যাঁ, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। দিদি, তুই রুম থেকে বাইরে বেরোবি না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। দারুণ ব্যাপার দিবাকর বাবু, আপনি দেখছি ভালোই আয়োজন করেছেন। হ্যাঁ একদম, পোশাক আশাক, লাইট, সেটিং সবকিছু একদম পারফেক্ট ছিল। মনে হচ্ছে যেন আমরা যেন সত্যি সত্যি হস্তিনাপুরে চলে গেছি। কি অদ্ভুত এই সবকিছু। হ্যাঁ, দেখুন যা যা কম পড়ছে তার একটা লিস্ট আমায় দিন। এরপরে কোনো সমস্যা আমি চাই না। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি আনতে হবে। আর আরে সেটা তো আমি আনিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমার প্রিয় মেয়ে শালিনীর বিয়ে, সেটাকে তো স্মরণীয় করতে হবে। হ্যাঁ। আমাদের জামাই অমিয় আর তার বাবা মা 2 ঘন্টার মধ্যে এখানে চলে আসবেন। Okay. তা আমি ভাবলাম যে অতিথিদের জন্য একটু অন্যরকম কিছু ব্যবস্থা করা যাক। মুত্তু বাবু, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনাদের জন্য আহারের ব্যবস্থা হয়েছে। কি রে মা, তুই এখানে? আমি তো শালিনী দিদির সাথেই ছিলাম, কিন্তু ক্যাটারার ফোন করেছিল, তাই কথা বলতে আমি বাইরে বেরিয়েছি। তো তখন ও বলছে যে ও আমাকে ফোনই করেনি। এর অর্থ হলো শালিনী। চল চল চল। চল চল, দেখি ব্যাপারটা কিছু হয়ে যায়নি তো। শালিনী, শালিনী, সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল। খুনির আঙ্গুলের ছাপ এই কাঁচটাকেও কেটে ভেতরে এসেছে। একটা গয়নাও বাদ দেয়নি। শালিনীর গায়ে যে কটা ছিল আর আলমারিতে যত গয়না ছিল সব কটাই, সমস্ত গয়না লুট করেছে। স্যার, খুনি পুরো প্ল্যানিং করেই এসেছিল। হ্যাঁ শ্রেয়া, সুযোগ বুঝেই ও এসেছিল। যেই ও দেখেছিল যে সবাই বরযাত্রীরা ওই বিয়ের মণ্ডপে ছিল আর এই শালিনী বেচারি একা ছিল, ব্যাস ওর কাজ সেরে নিয়েছে। কিন্তু স্যার, শালিনীর গলায় যে এই দাগটা দেখা যাচ্ছে, এটা কিসের দাগ হতে পারে? এটা তো দেখছি অদ্ভুত ধরনের দাগ। আচ্ছা মা, তুমি তোমার দিদিকে শেষবারের মতন দেখো না? আর ওর লাশও। ওদের যদি টাকার গয়নাই দরকার ছিল তাহলে আমার কাছে চাইতো, আমার জীবনটাই দিয়ে দিত। আমার নিষ্পাপ মেয়েটাকে কেন মারলো? আমার মেয়ে ওর কি ক্ষতি করেছে? দিবাকর বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, যে এই কাজটা করেছে না, আমরা ওকে খুঁজে বের করব। ছাড়বো না ওকে, যত কড়া শাস্তি আছে ওকে দেব। শ্রেয়া, এই ছাপটা তোলো। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না, কি? না কোনো হাতাহাতি হয়েছে, নাই বা কোনো হাতিয়ার ব্যবহার করা হয়েছে, তাহলে শালিনীর গলায় এই দাগটা কিসের হতে পারে? এই দাগটা কিভাবে হয়েছে সালুকেই বলতে পারবে, আর সালুকে এটাও বলতে পারবে যে শালিনীর মৃত্যু কিভাবে হয়েছে। এর বিয়ের অনুষ্ঠানের সমস্ত ভিডিও ফুটেজটা দেখতে হবে, বিয়ের পুরো ভিডিও ফুটেজটা। দিবাকর বাবু এত কড়া সিকিউরিটির বন্দোবস্ত করেছিলেন, তাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের ওপর ছিল। তারপরেও এত গাফিলতি। ওনার মেয়ের খুন হয়ে গেল, লাখ টাকার গয়না চুরি হয়ে গেল, আর আপনারা বলছেন যে বাইরের কোনো লোককে ভেতরে আসতে যেতে দেখেননি। কি করছিলেন কি আপনারা? স্যার, আমাদেরকে বিশ্বাস করুন, আমরা তো কড়া নজর রেখেছি।
শালিনী ম্যাডামের ঘরে এত গয়না ছিল আর সেটা কেউ বাইরে নিয়ে যাক আর আমাদের চোখে পড়বে না, সেটা হতেই পারে না। বাইরের লোক নয়, তার মানে এটাই দাঁড়ায় যে এই কাজটা ভেতরের কোনো লোকই করেছে। আপনি কি আমাদের ওপর সন্দেহ করছেন? দেখুন, আমরা যথেষ্ট ধনী এবং ভদ্র পরিবারের লোক। আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। স্যার, আমরা তো শালিনী দেবীকে ঠিকমতো চিনতামই না। আমরা তো এখানে শুধু নাটক করতে এসেছি। হ্যাঁ স্যার, যখন শালিনী দেবীর খুন হলো তখন নাটক চলছিল আর আমরা সবাই ওখানে ছিলাম। আমাদের এক এক করে এদের প্রত্যেকের তল্লাশি নিতে হবে। নিতেই হবে তল্লাশি। চলো, সরো। প্রত্যেকে এগিয়ে আসুন, আমরা তল্লাশি করব। হাত নিচে, সোজা দাঁড়াও। পার্স দেখি। আপনার পার্সটা দেখান। কারুর কাছেই কোনো কিছু পাওয়া যায়নি। তাহলে গয়নাগুলো গেল কোথায়? শালিনীর খুন কে করলো? পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। সিআইডির লোকেরা এখানে তদন্ত করতে এসেছে। এখন তোমাকে সকাল অবধি অপেক্ষা করতে হবে। বিপদ আছে, কিন্তু কোনো না কোনো তো রাস্তা আছেই। সময় পেরিয়ে যাচ্ছে। শ্রেয়া, স্টার্ট করো। স্যার, বেশ ধুমধাম করে বিয়ে দিয়েছে দিবাকর তার মেয়ের। গেস্ট তো অনেক এসেছে। কিন্তু স্যার, এত ভিড়ের মধ্যে ওই খুনিকে খুঁজবো কি করে? খুনিকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করবো বিনীত, নিশ্চয়ই খুঁজে বের করবো ওকে। সে 1 মিনিট একটু পজ করো। এই লোকটা পেছনে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? মনে হচ্ছে কারোর ওপর নজর রাখছে, কিন্তু কার ওপরে? সেই ব্যক্তি কে হতে পারে? কি সেই লোক? এই অভিনেতাটা? স্যার, যখন আমরা অভিনেতাদের জিজ্ঞাসা করছিলাম তখন ও ওখানে ছিল না। ওখানে ছিল না? না স্যার। শ্রেয়া, একটা কাজ করো, এই দুটো লোকেরই ভিডিও থেকে ফটো বের করো। নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে চুরি আর খুনের মধ্যে। কিন্তু যে এই গয়নাটা চুরি করেছে, গয়নাগুলোকে নিয়ে কোথায় গেছে ও? বিয়ে বাড়িতে এত টাইট সিকিউরিটি ছিল, ও তো নিশ্চয়ই জানতো সিকিউরিটির ব্যাপারে। স্যার, এই কড়া পাহারার জন্য ওই গয়না ও ওখানে কোথাও লুকিয়ে রাখেনি তো, যেখানে এই বিয়েটা হচ্ছিল? এই কথাটা ঠিক স্যার। ও যদি গয়না চুরি করে পালাবার চেষ্টা করতো তাহলে নিশ্চয়ই ধরা পড়তো। কিন্তু স্যার, আমরা তো এই জায়গাটায় তন্ন তন্ন করে খুঁজেছি, গয়না তো কোথাও পাওয়া যায়নি। আর আমাদের কনস্টেবলও তো আছে ওখানে। এক্স্যাক্টলি, আমাদের কনস্টেবলও তো ছিল ওখানে। তাহলে কোথায় লুকিয়ে রাখতে পারে? আমার তো মনে হয় না ও বিয়ের মণ্ডপের কোথাও গয়নাগুলো লুকিয়ে রাখবে। আমার তো মনে হয় গয়নাগুলো বাড়ির বাইরে কোথাও মাটির নিচে লুকিয়ে রেখেছে। হ্যাঁ সালুকা, বলো, জানতে পেরেছো কিভাবে মারা গেছে মেয়েটি? দেখুন মুত্তু সাহেব, আমরা এখানে সবাই শখের জন্য কাজ করি না, নিজেদের পেট চালানোর জন্য কাজ করি। যদি আপনি আমাদের টাকা না দেন তাহলে এর পরের শোটা আমরা কেউই করব না। আরে আমার ভাই কেতন, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর যদি তুই সিরাকপুরে না যাস তাহলে যুধিষ্ঠির ক্যারেক্টারটা কে করবে? আপনি করে নিন না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবকটা আপনিই করুন। আরে এসব কি বলছিস তুই? দেখুন স্যার, আমরা পেমেন্ট না পেলে কেউই কাজ করব না। আমরা পারছি না স্যার, আমাদের টাকা আপনি দিয়ে দিন। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমরা সবাই এটা খুব ভালো করে জানো যে গতকালকেই দিবাকর বাবুর মেয়ে খুন হয়েছে। আর এরকম অবস্থায় ওনার কাছে কি করে টাকা চাইবো আমি? চাইতে পারবেন না মানে? আমরা কি করে জানবো আপনি কিভাবে চাইবেন? দেখুন, আমরা বিনা টাকায় কাজ করতে পারবো না। আমিও করব না। যদি এরকমই চলতে থাকে না স্যার, তাহলে আমি ছেড়ে দেবো। আমিও ছেড়ে দেবো। আমরাও সব ছেড়ে দেব। আমরাও ছেড়ে দেব। অদ্ভুত কথা বলছো তোমরা। এইভাবে তোমরা কি করে দল ভাঙার কথা বলতে পারো, যেখানে তোমরা সবাই 25টা শো করার কথা দিয়েছিলে? 25টা শো! সঞ্জীব, বোঝাও এদের। আপনিও তো এই নাটক শেষ হওয়ার পরে আমাদেরকে পুরো টাকা দেবেন কথা দিয়েছিলেন। কি ঠিক বলেছি তো? জিয়া, কেতন, মুত্তু সাহেবকে কেন এত চাপ দিচ্ছ তোমরা? টাকা চাই তোমাদের তো? হ্যাঁ হ্যাঁ। সিরাতপুরের শোয়ের পরে তোমাদের টাকা পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত টাকা কেউ চাইবে না, বুঝেছো? স্যার দেখুন,
আপনি সিনিয়র, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু স্যার পরের শোয়ের টাকাটা কিন্তু আপনি অবশ্যই দেবেন। ঠিক আছে, এখন যাও আর গিয়ে শুয়ে পড়ো। সকাল সকাল সবাইকে বেরোতে হবে। হ্যাঁ স্যার। চলো যাও। থ্যাংক ইউ সঞ্জীব, এরা শুধু তোমার কথাই শোনে। আজকের পর থেকে তুমি ওদেরকে বোঝাবে। আর হ্যাঁ, দিনেশকেও। বুঝতে পারছি না ও না বলে কোথায় চলে গেল। চেষ্টা করছি আমি। যাও, তুমিও গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। রোহন, কোথায় যাচ্ছিস? কোথাও না স্যার, ব্যাস ওই খুব জরুরি একটা কাজ মনে পড়ে গেছে, কাজটা শেষ করেই চলে আসবো। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, কোনো টেনশন নেই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ সালুকে, কি জানতে পেরেছো এই মেয়েটির মৃত্যুর ব্যাপারে? বস, এই এক্স রে প্লেটটা খুব মন দিয়ে দেখো। এটা শালিনীর গলার এক্স রে। সালুকে, এইখানে কি এটা? কিছু তো আছে এখানে। এক্স্যাক্টলি, এর গলার ওপর চোট লেগেছে, যার কারণে এর গলার আশপাশে সমস্ত মাসলস গুলো ফেটে গেছে। স্যার, শুধু গলা টেপার জন্য কোনো মানুষের এরকম অবস্থা হতে পারে? না, শুধু গলা টেপার জন্য নয়, এটা অন্য কোনো ব্যাপার, তাই না? একদম ঠিক বস, এর গলার ওপর একটা হালকা চোটের চিহ্ন আছে। ঠিক এই জায়গাতেই এর কণ্ঠের ওপর খুনি আঘাত করেছে, যার কারণে এর শিরা ফেটে গেছিল আর কয়েক সেকেন্ডের মধ্যে এর মৃত্যু হয়েছে। তাহলে কি স্যার উনি ওর গলায় ঘুষি মেরেছে বা কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে? না শ্রেয়া, যদি খুনি কোনো ভারী জিনিস দিয়ে এর গলার মধ্যে অথবা কোনো ধারালো জিনিস দিয়ে আঘাত করত, তাহলে এর গলাটা কেটে যেত, অনেক বড় ক্ষত তৈরি হতো। কিন্তু এখানে এর গলায় তো এসব কিছুই হয়নি। সালুকে, এই আগে পরে কথা বন্ধ করো আর বলো কি হয়েছিল। ঠিক আছে, বলছি কি হয়েছিল। এই যে এই রুমাল, এই রুমালটার কারণে শালিনীর মৃত্যু হয়েছে। রুমাল দিয়ে? হ্যাঁ। রুমাল দিয়ে স্যার কেউ কাউকে কি করে খুন করবে? আমি বলছি কি করে হয়েছিল। এই রুমালের মধ্যে আমি একটা পাথর রাখলাম, এটাকে এইভাবে বন্ধ করে জোরে ঘোরালাম। এত জোরে ঘোরালাম যে এর ভেতরের জিনিসটা সিঁধে গিয়ে সামনের লোকটির গলার কণ্ঠিতে লাগলো। এত জোরে যে ওর গলার নার্ভটা ফেটে গেল। নার্ভ ফেটে যাওয়ার কারণে ওর মস্তিষ্কে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গেল, আর অক্সিজেন কম হওয়ার কারণে ওর মৃত্যু হলো। ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল শালিনীর সঙ্গে। বস, এটা বহু পুরনো পদ্ধতি, যার ব্যবহার চোরেরা করত কাউকে হত্যা করার জন্য। অদ্ভুত ব্যাপার স্যার, না কোনো রক্তপাত, না কোনো ধস্তাধস্তি, আর মুহূর্তের মধ্যেই মানুষ মারা যাবে। সেই খুন করার পুরনো পদ্ধতি আজকের যুগে। খুনি ছুরি দিয়ে আঘাত করতে পারতো বা গুলি চালাতে পারতো, কিন্তু ও এত পুরনো পদ্ধতি ব্যবহার করলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে শ্রেয়া, নিশ্চয়ই কোনো কারণ আছে। শাহরুখে, আঙ্গুলের ছাপের ব্যাপারে কি জানতে পেরেছো যাতে রক্ত লেগেছিল? এক মিনিট বস, এই যে আঙুলের ছাপটা রয়েছে, আসলে এটা রক্তই নয়। রক্তের দাগ নয়? না। মানে? এটা সিঁদুর। এই ছাপটা সিঁদুরের? তাহলে কি খুনি হাতে সিঁদুর মেখে গিয়েছিল খুন করার জন্য? স্যার, হতে পারে খুনি কোনো মহিলা, কেননা কোনো পুরুষ মানুষ নিজের হাতে সিঁদুর কেন লাগাতে যাবে? লাগাতে পারে, ওই লোক তার নিজের হাতে সিঁদুর নিশ্চয়ই লাগাতে পারে। মনে করো শালিনীর বিয়ের ওই ভিডিওটা। দুঃশাসন! মনে পড়েছে বিনীত, শালিনীর বিয়ের ভিডিওতে একটা নাটক চলছিল, মহাভারতের নাটক, আর ওই নাটকের একজন শিল্পীর হাতে সিঁদুর লেগেছিল। সিঁদুর। তাহলে কি এই খুনটা ওই সিঁদুর হাতে লাগা লোকটা করেনি তো? খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে ওই হাতে সিঁদুর লাগা শিল্পীকে। ক্ষমা করবেন কনস্টেবল বাবু, লাগেনি তো? সিআইডি এখানে পৌঁছানোর আগে
আমাকে নিজের কাজ শেষ করে এখান থেকে চলে যেতে হবে। এই যে ভালো লাগছে, সারা জীবনের কষ্ট এক ঝটকায় মিটে গেল। হ্যাঁ, এখানে রাখ সব। ভাই, একটু জায়গা দাও। এলিনা, হ্যাঁ সবাই তৈরি আছে তো? হ্যাঁ, সব রেডি। গাড়িও চলে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। 9টার মধ্যে পৌঁছে যাবো আমরা। সঞ্জীব, আরে ভাই সঞ্জীব, তুই বাঁচা আমাকে। কি হয়েছে? আরে ওই রোহন শেষ মুহূর্তে আমার সঙ্গে এটা কি করে করতে পারলো? আরে ঠিক করে বলুন মুত্তু সাহেব, কি করেছে রোহন? আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছে। ওর সাহস তো দেখো, ভোর 5টার সময় আমাকে ফোন করে বলছে, মুত্তু বাবু আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। আচ্ছা, এটা কোনো কথা হলো? মানেটা হলো ও আমাদের এই নাটকের দল ছেড়ে দিল? হ্যাঁ সঞ্জীব, এসব কি হচ্ছে? প্রথমে দুর্যোধন গেল, আর এবার অর্জুনও। সিরাকপুরে আমরা নাটক কি করে করব? শোনো, তোমাদের ওই শিল্পী কোথায় যার হাতে সিঁদুর লেগেছিল, যে অর্জুনের চরিত্র করছিল? ডাকো তাকে। ওই তো রোহন। যেই হোক, ডাকো তাকে। কি করে ওকে ডাকবো স্যার? আমরা ওকে ডাকতে পারবো না। ডাকতে পারবো না মানে কি? ডাকুন ওকে। স্যার, কারণ ও নাটকের দল ছেড়ে চলে গেছে। কি বলে? তোমাদের গ্রুপ থেকে ও চলে গেছে? ও যেতে পারে না, পালিয়ে গেছে। ও বুঝেছ, পালিয়ে গেছে। স্যার, মনে হচ্ছে এই রোহনই শালিনীকে খুন করেছে আর এই গয়নাগুলো চুরি করেছে। ওর ঘরটা কোথায়? আসুন স্যার, এই যে ওর ঘর। আচ্ছা, এটা ওর ঘর? হ্যাঁ স্যার। ওর সাথে কোনো রুম পার্টনার ছিল? কেউ থাকতো কি ওর সাথে? কেউ না স্যার, ও এখানে একাই থাকতো। ও একা থাকতো? ঠিক আছে, রুমটাকে ভালো করে চেক করো, প্রতিটা কোণা। মিনিট, তোর বাথরুমটা চেক করো। রাইট স্যার। স্যার। হ্যাঁ, কি হয়েছে মিনিট? এই দেখুন স্যার, মাটি। মাটি আর জল, এটা কি? এ তো কাদা। বেসিনে তো জলই দেখছি না। মাঝখানে কি জল চলে গিয়েছিল? হ্যাঁ স্যার, কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। জল বন্ধ ছিল, তার মানে হলো ও বাইরে থেকে এসেছে, হয়তো গার্ডেন থেকে, হাত পা ধোয়ার জন্য। গার্ডেন থেকে মানে বুঝেছো তোমরা? ইয়েস স্যার, একটা কথা তো নিশ্চিত, রোহন ওই গয়নাগুলো বাগানেই লুকিয়েছিল। হ্যাঁ, বাগানে, মাটির নিচে। কিন্তু এখন পর্যন্ত ও গয়নাগুলো নিয়ে যেতে পারেনি। আমাদের কনস্টেবল যে ওখানে পাহারায় আছে। মাই গড, দেখো ও বেঁচে আছে কিনা। বেঁচে আছে স্যার। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। যে ভয়টা করছিলাম সেটাই হলো। গার্ডেনের দিকে চলো। দেখো কোথাও কিছু গন্ডগোল আছে কিনা। জুতোর ছাপ, এটা কি? এখানেও তো। এই দেখো, এই দিক দিয়ে গেছে। ওই দেখো, ওখানে তো মাটি খোঁড়া রয়েছে। গিয়ে দেখি। এই দেখো, মাটি খোঁড়া হয়ে গেছে। তার মানে ও গয়নাগুলো এখানেই লুকিয়ে রেখেছিল, এইখানে। তারপরে এখান থেকে তুলে নেয় আর পালিয়ে যায় আমাদের কনস্টেবলকে অজ্ঞান করে। শ্রেয়া, দেখো ওখানে কি চকচক করছে। দেখো শ্রেয়া। জরির সুতো? স্যার, এই ধরনের জরি তো কনের সাজে ব্যবহার করা হয়। কনের শাড়িতে ব্যবহার করা হয়? হ্যাঁ স্যার। তাহলে ও ওই গয়নাগুলো ওই কনের শাড়ি দিয়েই বেঁধে রেখেছিল এখানে, এই গর্তের মধ্যে।
আর শালিনীকে ওই মেরেছে। চলো ভাই, পৌঁছে গেছি সিরাকপুরে। আর এই তো আমাদের ডাং বাংলো। চলো সবাই চলে এসো। হ্যাঁ মুথু সাহেব, কে জানে আমাদের নাটকের দলের উপরে কার কুনজর পড়েছে। এই দিনেশও হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর এই রোহন চুরি আর খুনও করেছে। ও সিআইডিও খুঁজছে ওকে। কি যে হবে আমাদের নাটকের। আমরা তো কেউ স্বপ্নেও এসব ভাবতে পারিনি যে রোহন একজন অপরাধী হবে। দেখো তোমরা, ওখানে যেগুলো হয়েছে সেগুলো ভুলে যাও, নিজেদের কাজে মন বসাও। রাত শেষ, কথা শেষ। কিন্তু হ্যাঁ সঞ্জীব দা, আজ সন্ধে 7টায় যে শোটা আছে সেটার কি হবে? তাতে কি হয়েছে? লাইট, সাউন্ড আর স্টেজের দায়িত্ব তো আমরাই দেখে নেব, আর সেটা আমরা করতেই পারবো কি। আর জায়গাটাও চেক করে আসবো। কিন্তু হ্যাঁ মুথু স্যার, ম্যানেজার হিসেবে আপনাকেও তো কিছু দায়িত্ব নিতে হবে, তাই না? আচ্ছা মুথু সাহেব, একই অভিনেতা অর্জুন আর শকুনি দুটোই করবে? আরে নিজের সঙ্গে সঙ্গে আমাদেরও নাম খারাপ করবেন। কমসে কম একজন অভিনেতা তো জোগাড় করে দিন। আরে ভাই, এটা অভিনেতা, কোনো শাকসবজি নাকি যে মার্কেটে গেলাম আর কিলো অনুযায়ী নিয়ে চলে এলাম? আমি চেষ্টা করছি তো রে ভাই। চলো সবাই এসো। স্যার, এই পিন্টু দোকানদারটাকে জিজ্ঞেস করে দেখি, ও যদি কিছু বলতে পারে। হ্যাঁ বলুন সাহেব, আমার নাম পিন্টু সাহেব। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ সিআইডি। এই ফটোটাকে ভালো করে দেখো আর বলো, এই লোকটাকে আগে কোথাও দেখেছো? এর নাম রোহান। শেষবার ওকে নীল রঙের প্যান্ট আর সবুজ শার্টে দেখা গেছে। হ্যাঁ এবার বলো, তুমি এই লোকটাকে কখনো দেখেছো বা এই লোকটাকে চেনো? হ্যাঁ সাহেব, এই লোকটাকে কেন চিনবো না? আমি জানি তো একে। কোথায় দেখেছো? সাহেব আজই দেখেছি। কটার সময়? আজ সকালেই, এই ধরুন 9টা নাগাদ এসেছিল। 9টার সময়? আগে হ্যাঁ 9টা নাগাদ। তুমি তো নিশ্চয়ই শুনেছো তোমার এলাকার জমিদার দিবাকর বাবুর মেয়ে খুন হয়েছে। আগে হ্যাঁ আমি জানি। আমরা এই লোকটাকে সন্দেহ করছি যে ওনার মেয়েকে এই লোকটা খুন করেছে। এই লোকটা খুন করেছে? হ্যাঁ। তুমি একে একা দেখেছিলে নাকি সঙ্গে কেউ ছিল? না না সাহেব, ও তো একাই ছিল। আর কি বলতে পারবে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ সাহেব, ও জিজ্ঞাসা করছিল যে কেশব বাস স্ট্যান্ড থেকে প্রথম বাস ঠিক কটার সময় ছাড়ে। কেশব বাস স্ট্যান্ডে প্রথম বাস? এত লোক সারাদিন আসে তোমার দোকানে কেনাকাটা করতে, এই লোকটাকে তোমার এত মনে আছে কেন? মনে আবার থাকবে না সাহেব, ও লোকটাই তো অদ্ভুত রকমের ছিল। মানে? এই দেখুন স্যার, ওর জন্য আমার এখানে চোটও লেগেছে। এই চোটটা তোমার লাগলো কি করে? ও কি তোমাকে মেরেছিল নাকি? না না সাহেব, মারেনি আমায়। তাহলে লাগলো কি করে? যখন ও শেষবার এলো তখন এই নাও সাহেব। আরে এত চিৎকার করছো কেন? হাতেই তো লেগেছে, গলায় তো আর লাগেনি। যদি গলায় লাগতো না তাহলে এক ঝটকায় মরে যেতে। এ তো সাংঘাতিক জিনিস দেখছি। 15 মিনিটের মধ্যে স্টাফ থেকে প্রথম বাস পেয়ে যাবে। ঠিক 6টার সময় ছাড়ে বাসটা। ধন্যবাদ ঠিক আছে বলার জন্য। আর হ্যাঁ, তোমার ভাগ্য ভালো যে এখান থেকে চলে যাচ্ছে আর কোনোদিন ফিরবো না, না হলে রুমালে পাথর বেঁধে রুমালটা ঘোরাচ্ছিল, এই হলো আমাদের সেই লোক। এই হবে। থ্যাংক ইউ স্যার, এই রোহান সমস্ত গয়না ওই কালো ব্যাগটা রেখে পালিয়ে যায়নি তো? সমস্ত গয়না নিয়েই ও পালিয়েছে, কিন্তু শহরের দিকে ওই গয়না বিক্রির জন্য। কলা ভবন নাটক দলের এক শিল্পীকে আমার সন্দেহ হচ্ছে। রোহন নাম ওর, রোহন। ও এখান থেকে কালো ব্যাগে করে গয়না নিয়ে শহরের দিকে আসছে ওই গয়না বিক্রি করার জন্য। দেখো ও যেন পালাতে না পারে। ওর ফটো আমরা পাঠাচ্ছি। গুড। আর অভিজিৎকে বলো এই কলা ভবন নাটক মণ্ডলীর পুরো ইতিহাসটা বের করতে। পুরো ইতিহাস, শুধু রোহনকে নয়, ওই নাটক মণ্ডলীর প্রত্যেকটা শিল্পীকে আমি সন্দেহ করি। ওকে? কেশব বাস স্টপ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। স্যার, ইনি শিবরাম বাবু আর উনি নচিকেতা বাবু। নমস্কার, স্যার। এনারা রঙ্গমঞ্চের অনেক পুরনো অভিনেতা। এনারা সারা দেশ জুড়ে অনেক নাটক করেছেন। শিবরাম বাবু আর নচিকেতা বাবু, আপনাদের সাহায্যের প্রয়োজন আমার। যদি সিআইডির কোনো কাজে লাগতে পারি সেটা আমাদের সৌভাগ্যই হবে। পঙ্কজ, আপনারা এই ছবিগুলো দেখুন। এইগুলোর ব্যাপারে আপনারা কি জানেন? কি ব্যাপারে এই ছবিগুলো দেখে আপনাদের মুখগুলো কিরকম ফ্যাকাশে হয়ে গেল? আপনাদের তো দেখে মনে হচ্ছে এই নাটক দলের সম্বন্ধে আপনারা অনেক গোপন কিছু জানেন। বলুন, কি জানেন আপনারা? দেখুন, কলা ভবন রঙ্গমঞ্চের খুব পুরনো দল। এ তো আমরাও জানি শিবরাম বাবু। আপনারা শুধু এটা আমাকে বলুন যে এই দলের ব্যাপারে আপনারা কতটুকু জানেন, যেটা দেখে আপনাদের চেহারার রং বদলে গেল। স্যার, আমাদের নাট্য জগতের একটা ভালো দিন ছিল, তাতে কলা ভবনের নাট্যকাররা গ্রহণ লাগিয়ে দিল। এরা সবাই গ্রহণ লাগিয়ে দিয়েছে? সেটা কিভাবে? এরা সব অভিনেতার আড়ালে বহুরূপী ছিল। অভিনেতার বেশে এরা চোরের দল ছিল। এটা কি বলছেন আপনারা? কলা ভবনের অভিনেতারা চোর ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই লোকরা ছোট শহরেই তাদের শিকার করতো নাকি বড় শহরও যেত? স্যার, শুধু ছোট শহরে। ওদের একটা বিশেষত্ব ছিল, ওরা ঘুমের মধ্যে লোককে খুন করত আর সমস্ত গয়না টাকা নিয়ে উধাও হয়ে যেত। তাহলে এরা এখনো ধরা পড়েনি কেন? জানি না স্যার, প্রত্যেকবারই বেঁচে যেত। আর সেই সময় এত নিয়ম কানুনও তো ছিল না। সেই সময়? এটা আপনারা কোন সালের কথা বলছেন? এটা 1890 এর কথা। 1890? কলা ভবন নাট্য সংস্থার আরম্ভ 1890-এই হয়। তখন 5 জন ছিল, বাড়তে বাড়তে সেটা 15 হয়। কয়েক বছর চুরি করবার পর এই দলটা হঠাৎ গায়েব হয়ে যায়। আবার 1955-তে কিছু অভিনেতা একসঙ্গে হয়ে এই নামে আবার দল শুরু করে। কিন্তু এই কলা ভবনের ব্যাপারে এত প্রশ্ন কেন করছেন স্যার? নচিকেতা বাবু, কলা ভবনের অভিনেতারা কলা ভবনের ঘৃণ্য শিল্প আবার দেখাতে শুরু করেছে। আবার শুরু করেছে? আগে হ্যাঁ, কাল একটা বিয়েতে নাটক চলাকালীন ওরা এক কনেকে খুন করেছে আর তার গয়না লুট করেছে। আপনারা একটা কথা বলুন আমাদের, কলা ভবনের ইতিহাসের সম্বন্ধে এত তথ্য আপনারা কোথা থেকে পেলেন? নাট্য সংগ্রহশালায়। ওখানে সমস্ত নামি দামি দলের তথ্য রাখা থাকে। দিবাকর বাবুর মেয়ের খুন আর চুরির পদ্ধতি ওরা সংগ্রহালয় থেকেই পেয়েছে। আমার মনে হচ্ছে স্যার এটা সম্ভব নয়। কেন? কারণ ওটা তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। স্যার, নাট্য সংগ্রহালয় বন্ধ হওয়ার পরেও এই অপরাধীরা লুটপাট আর খুন করার পদ্ধতির ব্যাপারে এত জানলো কি করে? খোঁজ খবর তো কোথাও না কোথা থেকে বের করেছে নিখিল, কিন্তু মোদ্দা কথাটা হলো 1890 সালে কলা ভবনের অভিনেতারা খুন আর লুটপাট করা শুরু করেছিল। আর তার থেকেই প্রেরণা পেয়ে কলা ভবনের এই নতুন দলের কোনো অভিনেতা শালিনীকে খুন করে দিয়েছে। শুনুন। বলুন দাদা। একটু মাথাটা তুলবেন? আমরা সিআইডি থেকে এসেছি। এই ফটোটা দেখুন। আপনি কি একে দেখেছেন এই বাস স্ট্যান্ডে? মুখ কি করে মনে রাখবো স্যার? এই কাউন্টারে অনেক লোক আসে, কি করে মনে রাখতে পারবো? আচ্ছা, একটা কথা বলুন, এখান থেকে যতগুলো বাস ছাড়া হয় সকাল 9টায়, সেগুলো কি ফিরেছে? দেখে বলছি আমি। স্যার, লং রুটে 4টে বাস বাদ দিয়ে সমস্ত বাস এসে গেছে। ওই যে বাসটা আসছে, এটাও কি সকাল 9টায় ছেড়েছিল? হ্যাঁ স্যার, এটা 9টার সময় ছেড়েছিল, একটা রাউন্ড পুরো করে এক্ষুনি এলো। থ্যাংক ইউ। দাঁড়াও। কি চাই আপনাদের? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। একটা কথা বলুন, এই লোকটাকে চেনেন? হ্যাঁ স্যার, এটা তো ওই লোকটাই যে ওই মেয়েটার সাথে ছিল। মেয়ে? কোন মেয়ে? তার সম্বন্ধে আমাদের কিছু বলতে পারো তুমি? হ্যাঁ স্যার। স্যার, ও লাল রঙের স্কার্ট পরেছিল, সাদা শার্ট, বড় চশমা পরেছিল আর স্কার্ফও ছিল, পায়ে ওই লম্বা হিলের স্যান্ডেল পরেছিল, যেমন ওই শহরের মেয়েরা পরে না তেমন স্যার। আর কি বলতে পারবেন? স্যার, আমি যখন এখানে পৌঁছালাম তখন তো মেয়েটা একাই দাঁড়িয়েছিল, হয়তো ওই লোকটার জন্যই অপেক্ষা করছিল। পরে যখন বাসটা ছেড়ে দিল তখন ওই লোকটা দৌড়াতে দৌড়াতে এখানে এলো, তারপর দুজন দুজনকে দেখে হাসলো আর বাসে উঠে গেল। আচ্ছা, আর কোথায় নেমেছে? স্যার, বেলাপুর স্টপেজে নেমেছিল 11টার সময়। বেলাপুর 11টার সময়? তার মানে এই রোহন বেলাপুরে গিয়েছে। বেলাপুর। ওয়েলকাম টু ব্রিটেন ওয়ার্ল্ড।
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দানবীর কর্ণকে নিশ্চিত করতে হতো যে কার পক্ষ নেবেন উনি, নিজের পরম মিত্র এবং সংরক্ষক দুর্যোধনের নাকি নিজের বৈমাত্রেয় ভাই পাণ্ডবদের। আমার প্রিয় মিত্র কর্ণ, আপনি শুধু আমার মিত্রই নন, আমার ভ্রাতার মতো আপনি। কিন্তু আজ এই পরিস্থিতিতে আমি আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাইছি, আর সেটা মিত্রতার বন্ধনে আবদ্ধ না করে। যদি এই প্রস্তাব আপনার অনুচিত বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার নিবেদনকে অস্বীকার করতেই পারেন। শুধু প্রতিশ্রুতিই নয়, যদি প্রাণও দিতে হয় তাহলেও এই কর্ণ পিছপা হবে না। সখা দুর্যোধন, আমি বুঝতে পারছি তোমার মনোবাসনা কি। আমি সুতপুত্র কর্ণ, আমি প্রতিজ্ঞা করছি যে মহাভারতের যুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস চলবে, শত্রুর তলোয়ার আপনার শরীর থেকে এক বিন্দু রক্ত কিছুতেই ঝরাতে পারবে না। স্যার, আমার গ্রামের একজন ফোন করে আমাকে বললো যে এখানে একটা লাশ পড়ে রয়েছে। তারপরেই আমি আপনাকে ফোন করি। এই দেখুন স্যার, ওই যে পড়ে রয়েছে। মাই গড, উল্টাও একে। স্যার, এ তো রোহন। ওর ব্যাগটা খোলো। দেখো কোনো গয়না আছে কিনা এর সঙ্গে, ভালো করে চেক করো। না স্যার, ওর পকেটেও কিছু নেই। স্যার, এই দেখুন, হ্যাঁ, এর গলাতেও একই রকমের চিহ্ন আছে, যেমনটা শালিনীর গলায় ছিল। স্যার, ওই কালো ব্যাগটাও তো কোথাও দেখতে পাচ্ছি না। সেটাই তো, না কালো ব্যাগ দেখছি না গয়নাগাটিগুলো দেখতে পাচ্ছি। তার মানে হলো রোহনকে এই গয়নাগাটির কারণেই খুন করা হয়েছে। আর যে এই খুনটা করেছে খুব নৃশংসভাবে খুন করে পলিথিনের ব্যাগে ভরে রাখে। কে এটা করতে পারে? রোহনকে খুন? তাহলে কি ওই লাল স্কার্ট আর সাদা শার্ট পরা মেয়েটি করেনি তো? নিশ্চয়ই ওই মেয়েটা খুন করেছে রোহনকে। কিন্তু মেয়েটা কে? লাল স্কার্ট আর সাদা শার্ট পরা? স্যার। হ্যাঁ বিনীত। স্যার, রোহনের লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি স্যার। গুড। স্যার, আশেপাশে কোনো সূত্র বা চিহ্ন তো পেলাম না। এবার তাহলে কি করে জানতে পারবো যে রোহনের খুনটা করলো কে? সূত্র আর প্রমাণ পায়নি তো কি হয়েছে ফেডরিক? সাক্ষী তো আছে, আর তাদের সংখ্যাও বেড়ে গেছে। কেউ তো একজন দেখেছে রোহন আর ওই মেয়েটিকে। কোন মেয়ে সাহেব? যে মেয়েটার কথা আমরা বলছি সে লাল রঙের একটা স্কার্ট পরেছিল আর সাদা শার্ট, একটা কালো চশমা পরা ছিল আর স্কার্ফ পরা ছিল। আমি দেখিনি সাহেব। আমি দেখেছি স্যার, যেমন চেহারার কথা আপনারা বললেন ঠিক ওই রকমই একটা চেহারার মেয়েকে দেখেছি স্যার। কোথায় দেখেছো ওকে? আমার চায়ের দোকানের সামনে একটা বাস স্টপ আছে, ওখানে দেখেছি স্যার।
একটা ফোন করতে হবে। লোকাল কলের 5 টাকা আর এসটিডি কলের 10 টাকা 1 মিনিটের জন্য। ঠিক আছে। ম্যাডাম, আপনার কাছে মোবাইল আছে আর আপনি এখান থেকে ফোন করছেন। তুমি নিজের কাজটা মন দিয়ে করো। হ্যালো, হ্যাঁ আমি বলছি, আমি মাল পেয়ে গেছি। আমি এখান থেকে বেরোচ্ছি, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই নাও, খুচরো ফেরত দিতে হবে না। অদ্ভুত মহিলা। দাঁড়াও 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 দাঁড়াও, উঠুন উঠুন উঠুন, হ্যাঁ তাড়াতাড়ি উঠুন, চলো চলো চলো। ও মুম্বাই যাওয়ার বাসে উঠেছিল? হ্যাঁ স্যার, মুম্বাই যাওয়ার বাসই ছিল। এই সেই মেয়েটি এই রোহনকে খুন করেছে। এই মেয়েটি করেছে। অনেক টাকার কথা বলছিল, তার মানে গয়না ওর কাছেই রয়েছে। কিন্তু একটা কথা বুঝলাম না স্যার। কি? এখান থেকে মুম্বাইয়ের রাস্তা প্রায় 4 ঘন্টার, কিন্তু ফোন করে বললো যে ও 2 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছে। আচ্ছা, মুম্বাই 4 ঘন্টা যেতে লাগে আর ও ফোনে বলেছে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ফেডরিক, খোঁজ নাও এখান থেকে, মানে বেলাপুর থেকে 2 ঘন্টার দূরত্বে কতগুলো শহর আর গ্রাম আছে। তাড়াতাড়ি। ইয়েস স্যার। আচ্ছা, তোমাকে আমাদের সাহায্য করতে হবে। তোমার ওই মেয়েটার ব্যাপারে যা কিছু মনে আছে, ও দেখতে কেমন ছিল আমাদের বলো, ওর স্কেচ আমরা করিয়ে নেব। হ্যাঁ, সাহায্য করবে? হ্যাঁ স্যার। আরো একটা কথা বলো, যখন ও ফোনে কথা বলছিল তখন ও কিছু লিখছিল, তাই না, কাগজে? তুমি কি তখন দেখেছিলে ও কি লিখছিল? স্যার, ও কাগজে একটা ফুল আঁকছিল। ফুল আঁকছিল? ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, বেলাপুর থেকে 2 ঘন্টা দূরে সিরাকপুর। সিরাকপুর? কি 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 বললে তুমি? সিরাকপুর? হ্যাঁ স্যার। সিরাকপুর? আরে এটাই তো সেই জায়গা যেখানে নাটক মণ্ডলীর পরের শো আছে, কলা ভবন নাটক মণ্ডলীর। সিরাকপুর। কিন্তু স্যার, এই মেয়েটা যদি সিরাকপুরে যাচ্ছিল, তাহলে ও মুম্বাইয়ের কেন বাসে উঠলো? সেটাই তো, মেয়েটা খুব গোলমেলে, খুব চালাক। ওকে ধরার জন্য জাল পাততে হবে। কলা ভবন নাটক মণ্ডলীর নাটক মহাভারত। মহাভারত